নম্বর কোশ্চেন আছে, দেখো যে এটা ইন্টু আছে, হ্যাঁ, ওই এটা ইন্টু গণিত চিহ্ন নেই বলে এটা লেখা হয়েছে 385 গুণিত 60 বর্গমিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। অর্থাৎ ধরো 385, মানে এদিকে দৈর্ঘ্য আর এদিকটা হচ্ছে প্রস্থ, এদিকটা হচ্ছে 60। এই একটা আয়তাকার চাতাল আছে, সেইটাকে সর্ববৃহৎ কত বর্গাকার মাপের টাইলস ব্যবহার করা যাবে, মানে এইটাকে ভর্তি করতে হবে ধরো এইরকম বর্গাকার একটা টাইলস দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে সর্ববৃহৎ কত, মানে গরিষ্ঠ অঙ্কটা হয়ে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই দুটোর তুমি যদি গসাগু বের করো তাহলে পেয়ে যাবো। তাহলে 60 দিয়ে 385-কে তুমি গসাগু করে দাও। 360, 2, 25 দুগুণে 50, 10, 10 দুগুণে 20, 5 দিয়ে মিলে যাবে, অর্থাৎ 5। এবার 5 ধরলে কি হবে, তোমাকে বলেছে কত বর্গাকার, মানে বর্গক্ষেত্র হলে কি হবে, ওর তো একটাই বাহু হয়, মানে 5 × 5। তাহলে তোমার সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। তাহলে সর্ববৃহৎ 5 × 5 স্কোয়ার মিটার স্কোয়ার বা হচ্ছে বর্গ মিটার টাইলস ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আনসার, মানে প্রথম আনসারটা। আর সেই ক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে, তাহলে এই যে আয়তাকার চাতাল যেটা, সেইটার ক্ষেত্রফল কত, 385 গুণিত 60, মানে এইটার যে ক্ষেত্রফল হবে আর প্রত্যেকটা টালির যে ক্ষেত্রফল আছে সেইটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো যে কতগুলো টাইলস লাগবে। ক্যালকুলেশন করে দাও। 5, 12, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 77। 77 আর 12 গুণ করো, কত হচ্ছে দেখো, 154 আর হচ্ছে 77, 4, 12, 9, 924টি। তাহলে 924টি টালি লাগবে। এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এটাই। দেখো 14 নম্বর কি আছে, যে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা হচ্ছে 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু, মানে গণিত আর কি, হ্যাঁ, 25 সেমি গণিত 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চাই। এবার কিন্তু এখানে দেখো এই জায়গায় আগেরটাই মিটার আছে, পরেরটাই সেমি আছে, এইটা ইউনিটটা খুব ভালো করে খেয়াল করবে। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে টালি বসাতে কত টাকা খরচ হবে। অর্থাৎ এই একটা ধরো আয়তকার বড় হলঘর আছে, যাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 9:5। আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম 9x আর প্রস্থটা ধরে নিলাম 5x। আর বলছে পরিসীমা বলছে 140 মিটার। তাহলে শর্তে কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা কি ভাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানে পরিসীমা, তার মানে এটা মানেই হচ্ছে 140, বা 9 এর 5-এ 14, 14 দুগুণে 28। তাহলে এক্স মানে কত হবে, 140/28। এটা কত দিয়ে কাটবে, 5 দিয়ে। তাহলে হচ্ছে তোমার দৈর্ঘ্যটা হচ্ছে 45 আর প্রস্থটা হচ্ছে 25। এবার ভালো করে খেয়াল করবে যে মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। তাহলে প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে টালি বসাতে কত খরচ হবে। তাহলে কতটা টালি লাগবে আমরা কি করে বের করব। স্যার 1,12,000। হ্যাঁ, মানে তোমার মেঝের যে ক্ষেত্রফল, মানে টালি সংখ্যা, যারা বুঝতে পারছে না হয়তো এটা মনে রাখছে, টালি সংখ্যা কিভাবে বের করবে, যে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল বা ছাদের যেখানে যাই বলুক সেইটার ক্ষেত্রফল বাই হচ্ছে যে একটি টালির ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল দেখো 45, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 25, আর একটা টালির ক্ষেত্রফল কি হচ্ছে 25 × 20, মানে 25 × 20। কিন্তু এবার ভাবো যে আগেরটা ছিল মিটারে, আমাদের মিটারে বেরিয়েছে এটা, আর নিচেরটা তোমার টালির ক্ষেত্রফলটা সেমিতে দেওয়া আছে। তাহলে 45 মিটারকে যখন সেমিতে করব তখন কি হবে, গণিত 100,
আবার 25কে যখন সেমিতে করবো তখন কি হবে, গণিত 100 মানে 1 মিটার মানে 100 সেমি। তাহলে 25 25 কাটিয়ে দাও, আর 5 9 45, 4 5 20, 2 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে 9 25 অঙ্ক কত হয়, 5 9 45-এর 5, 9 2 18, 4 22, আর দুটো শূন্য। তাহলে 22,500টি টালি লাগছে। এবার এখানে কোশ্চেনটা দেখো ভালো করে, যে প্রতি 100টি টালির দাম 500 টাকা। 100টা টালির দাম 500 টাকা হলে একটা টালির দাম কত হবে, 5 টাকা। তাহলে টোটাল তোমার টালি লাগছে 22,500টি। তাহলে খরচ হবে 22,500 গণিত 5, মানে হচ্ছে 50, 2025-এর 5, 25-এর 12, 2, 25-এর 11, 1,12,500 টাকা। স্যার দেখো নেক্সট কি আছে, যে একটি আয়তক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। এটা আগের দিন হয়ে গেছিল। আগের দিনকে ছিল? হ্যাঁ স্যার, আগের দিন করিয়ে দিয়ে। হ্যাঁ আগের দিন করিয়ে দিয়েছিলেন, ওই 13 জায়গার জায়গায় 15টা আগে করিয়ে দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 16টা দেখো তাহলে, যে একটি আয়তক্ষেত্রে, এটা মনে করিয়েছিলাম এই টাইপটা, যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 10 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? সেটা মানে 10% হবে এটাও। 1%। দেখো যেটা বৃদ্ধি বলেছে, মানে 1% বৃদ্ধি হবে। হলে পরে প্লাস লিখবে, মানে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তোমার যেটা যেমন বলবে, যদি এখানে বলেছে যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্লাস 10। তারপরে কি হচ্ছে, প্রস্থ 10% হ্রাস পেলে, তার মানে -10। এবার যে কোনো একটা যদি মাইনাস হয়, তাহলে এই জায়গাতে তোমার মাইনাস হবে। তাহলে এক্স মানে যে 10 গণিত 10/100, তাহলে এটা যেটা কেটে যায়, তাহলে তোমার হচ্ছে -1। তার মানে কি, -1% হ্রাস পায়, মানে -1 বৃদ্ধি, তার মানে কি মাইনাস, মানে 1% হ্রাস পাচ্ছে। এটা প্রিলির জন্য। তোমার বাই চান্স যদি মেনে এরকম কোশ্চেন আসে, তাহলে মেনে পড়লে কি করে করবে, ডেসক্রিপটিভে। তারপর 16 দেখো, যে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10%, এটাই মানে ডেসক্রিপটিভে যদি করি, তাহলে আমরা ধরে নিলাম, যে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 100x একক, আর প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 100y একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, 100x ইন্টু 100y বর্গ একক। তাহলে হচ্ছে 10,000 xy বর্গ একক। এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হয়, যেহেতু 10% বলে দিয়েছে, আমরা 100 ধরেছি, সরাসরি আমরা 10 যোগ করে দিতে পারবো এখানে। তাহলে হচ্ছে 110x একক। আর যদি প্রস্থ 10% হ্রাস পেলে হয় 100 - 10 সমান 90, এই এখানে x দাও, এটা y দাও, 90y বর্গ একক। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হচ্ছে, 110x গুণিত 90y বর্গ একক, অর্থাৎ হচ্ছে 9×99, 9,900 বর্গ একক। তাহলে আগে ছিল 10,000 আর এখন হলো 9,900। তাহলে ক্ষেত্রফল কতটা পরিবর্তন হলো, ক্ষেত্রফল অবশ্যই হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল 10,000 xy মাইনাস 9,900। ও এখানে xy লিখতে ভুলে গেছি, xy এটা সমান হচ্ছে কত হবে, 100 xy বর্গ একক। দেখা যদি পর্যন্ত ক্লিয়ার আছে তো?
তাহলে আমাদের শতকরা যদি বের করতে পারে তার মানে কি হলো, যে প্রথমে আমাদের কত ক্ষেত্রফল ছিল, 10,000 ছিল, মানে 10,000 XY বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় 100 XY বর্গ একক। তাহলে 1 বর্গ এককে হ্রাস পাচ্ছে 100 XY বাই 10,000, আর শতকরা মানে 100তে কত বৃদ্ধি পাবে, এই হ্রাস পাবে 100 XY গুণিত 100 বাই হচ্ছে 10,000, তাহলে সব কেটে গেলে হচ্ছে 1 বর্গ একক। এবার আনসারটা লেখার সময় ওটা খেয়াল রাখবে যে কি লিখছো, অর্থাৎ অতএব ক্ষেত্রফল হ্রাস পায় 1%, এটা লিখতে পারো। বা যদি শতকরা ক্ষেত্রফল হ্রাস পায় বলো, তাহলে কথায় যদি কেউ লেখো যে শতকরা ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে লিখবে 1 বর্গ একক। মানে যখন এখানে পার্সেন্টেজ চিহ্ন আবার শতকরা দুটো কথায় তো লিখবে না। নেক্সট দেখো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা একটু কনসেপশনাল আছে, যে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। একটু ছবিটা ইয়ে গেল, যে এটা হচ্ছে 14 মিটার আর প্রস্থটা হচ্ছে 12 মিটার। বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলো। রাস্তাটি চওড়া কত? অর্থাৎ এর ভিতর দিকে একটা সমান চওড়া রাস্তা আছে, মানে এরকম ভাবে এখানে বলে দিয়েছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয় রাস্তাটি চওড়া করতে। অর্থাৎ রাস্তাটা চওড়া করতে খরচ হয় 1380 বর্গ মিটার, এই 1380 টাকা বলে দিয়েছে। তাহলে 20 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 1380 বাই 20, মানে 69 বর্গ মিটার। এবার এই যে শুধুমাত্র আয়তাকার বাগান যেটা আছে, মানে বাইরের দিকে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কি হবে? আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে তোমার 14 গুণিত 12। আর আমরা ধরে নিলাম যে মানে রাস্তা বাদে, দেখো এই জায়গাটাতে আমি আগে শর্তটা লিখে দিলাম, আগে এটা মুছে দিই একটু। রাস্তাটি কতটুকু চওড়া বলেছে, আমরা ধরছি যে রাস্তাটি চওড়া x মিটার। তাহলে আমাকে বলো যে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে। তাহলে 14 যেটা আছে, দেখো এইখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে 14, আর x ওই তো মিটার চওড়া 2x মানে কি, কমে যাবে। এইখানে x বাদ গেল, এইখানে x বাদ গেল, তাহলে দুই দিকে x প্লাস x মানে কত, 2x বাদ যাচ্ছে। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 14 মাইনাস 2x। আর রাস্তা বাদে প্রস্থ কত হবে, একইভাবেই 12 মাইনাস 2x। তাহলে এই যে বাইরে যেটা আছে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 14 ইন্টু 12, আর রাস্তা বাদে যেটা ক্ষেত্র হলো ভিতরের, এটা হচ্ছে 14 মাইনাস 2x ইন্টু হচ্ছে 12 মাইনাস 2x। তাহলে এই দুটোর ক্ষেত্রফলের বিয়োগফল মানেই তো 69, কি না? তাহলে শর্তে বলতে পারি যে 14 গুণিত 12 মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, এটা মানেই হচ্ছে 69। এটা গুণ করার দরকার নেই, কারণ 14 গুণিত 12 মাইনাস, দেখো এইটা যখন গুণ করব 14 গুণিত 12 মাইনাস 14 সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস 28x, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস 24x, আর এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস 4x স্কোয়ার। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যদি প্রিলিতে যদি আসেও, তাহলে সেই ক্ষেত্রে অপশান টেস্ট করে মানে সহজে তুমি পেয়ে যাবে, আর এমনি করলে একটু কঠিন হবে। তাহলে 14 গুণিত 12 মাইনাস, এটা হচ্ছে 14 গুণিত 12
আর এটা ভালো করে বোঝো, এই 28 আর 24 এটা যোগ করলে কত আছে 52, মানে -52। তাহলে এটা যদি এই মাইনাসের সঙ্গে বেরিয়ে আসে, অর্থাৎ ব্র্যাকেট থেকে বেরিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মানে +52x। আর এটা 4x² ছিল, বাইরে গেলে হবে -4x²। তাহলে 14 - 12, 14 - 12 এটা কেটে গেল। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 4x² -52x -69, এটা ইকুয়াল টু 0। এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তোমার এটা 46, 46 আর 6 যোগ করলে 52 হবে, আর 46 6 গুণ করলে 276 হবে। যারা বুঝতে পারছে না অত টেনশন নেওয়ার কিছু নেই, এরকম জটিল এত থাকবে না, এমনি করে দিচ্ছি অঙ্কটা। এটা 46x - 6x + 69। এখান থেকে 2x কমন নিলে হচ্ছে 2x - 23। এখান থেকে 3 কমন যাবে, তাহলে 2x - 23, 2x - 3 = 0। তাহলে দেখো দুটো টার্ম আসবে, একটা x = আসবে 23/12, মানে প্রায় 11.5, আর একটা আসবে x = 3/2। এবার আমাদের কি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ এলে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নেগেটিভ মানে হতে পারে না বলে পজিটিভ মানটা নেই। কিন্তু এই জায়গাতে তুমি বলো, যেখানে দৈর্ঘ্য 14 আছে আর প্রস্থ 12 আছে, সেই জায়গাতে চওড়া কিভাবে 11.5 হতে পারে? এটা বাস্তবে সম্ভব নয়। সেই জন্য এই মানটা নিতে হবে, অর্থাৎ 1.5 মিটার চওড়া হবে রাস্তাটা। 15 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, অর্থাৎ আর ব্যাসার্ধ আর মানে হচ্ছে 0.35। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে? কি বলেছিলাম যে একটা চাকা যখন গড়তে শুরু করলো, ধরো এই অংশটা তার মাটিতে স্পর্শ করে আছে, তারপরে গড়তে শুরু করলো, অর্থাৎ এইভাবে যাবে, গিয়ে এইভাবে হবে, তবে হচ্ছে 1 পাক ঘোরা, বা 1 পাক ঘোরা মানেই হচ্ছে সেটা বৃত্তের পরিধি। তাহলে 0.35 যদি ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্তের আগে পরিধিটা আমরা বের করে নিই। 2πr। দেখো 7 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 5 7 35, কিন্তু 0.05 হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। মানে 3.5 যদি হতো তাহলে 0.5 হতো, 0.05। তাহলে 22 × 44, এই এটাকে 5 × 2 = 10 যদি করি, 10 মানে হচ্ছে 0.1, 2.2। মানে 2.2। এটা ভুল করে 22 মিটার করে দিও না, তাহলেই গেল। তাহলে 2.2 মিটার হলো তার পরিধি। তার মানে কি, এই পরিধি মানে সে একবার ঘুরে। এবার অঙ্কটা বলেছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরে। তাহলে 1 পাক ঘুরে যাচ্ছে 2.2 মিটার। তাহলে 450 পাক ঘুরে কত যাবে? 2.2 × 450 মিটার। আবার এই 450 পাক ঘুরে সে কত মিনিটে? 1 মিনিটেই ঘোরে। তাহলে আমাদের অঙ্কটা চেয়েছে যে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত মিটার। তাহলে আমাকে কি করতে হবে, ঘন্টা মানে 60 মিনিটে, তার মানে হচ্ছে 60 মিনিটে তাহলে ঘুরবে 2.2 × 450 × 60। আর একটা জিনিস এখানে দেখে না, অঙ্কতে লেখা আছে যে ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিমি। আমাদের এখানে কিসে বের হচ্ছে, এগুলো মিটারে বের হচ্ছে। তাহলে 1 কিমি মানে কি হয়, 1000 মিটার। তাহলে একে কিমিতে নিয়ে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 10 মিটার তুলে একটা শূন্য বসিয়ে নাও। তাহলে দেখো কত বেশি ঝামেলা করা দরকার নেই, জাস্ট একটা দুটো শূন্য কে তুমি কাটি নাও, আর কাটাকুটি করতে বা করলে করে নাও। 5 দিয়ে কাটলে 5 × 9 = 45, 5 × 20, এখানে হচ্ছে 11, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তাহলে 9 × 11 = 99, 99কে 3 দিয়ে গুণ করলে 3 × 9 = 27, 7, 3 × 9 = 27, 29, 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, 4 = 47, 5 × 9 = 59.4। হ্যাঁ, 59.4 কিমি। এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট।
মানে এই অঙ্কটা। দেখো 20 অঙ্কটা আছে যে একটি পাতকুইয়োর পরিধি 440 সেমি, ওই কুইয়োর চারধারে সমান চওড়া একটা পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পার্কের পরিধি 616 সেমি হয় তাহলে পাথরের পাড়টি কত চওড়া? অর্থাৎ এই ধরো একটা পাতকুইয়ো যার পরিধি হচ্ছে 440, এই কুইয়ের চারধারে সমান চওড়া একটি পাথর আছে বেদ সমেত, অর্থাৎ এরকম একটা বেদ চওড়া আছে, দিয়ে হচ্ছে বাইরেরটা হচ্ছে 616। তার মানে ধরলাম যে ভিতরের যেটুকু ব্যাসার্ধ এটা হচ্ছে স্মল আর, হ্যাঁ, আর বাইরের ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ভিতরের বৃত্তের পরিধিটা কত হবে? 2 পাই স্মল আর। এই যে বলেছে পাথরটি কতটা চওড়া, চওড়া মানে কি এই যে এইটুকু, এইটুকু মানেই তো চওড়া কতটুকু বলছে, তাহলে ওইটুকুর মানটা কত? বাইরেটা এখান থেকে এতটুকু বাইরেটা হতে বড় হাতের আর, আর এইটুকু হচ্ছে ভিতরে হাতের আর, অর্থাৎ চওড়া মানে হচ্ছে তোমার আর মাইনাস আর। এইটার মান যদি বের করতে পারি তাহলেই উত্তর বেরিয়ে যাবে। আর বাইরের বৃত্তের পরিধি তাহলে কত হবে? 2 পাই ক্যাপিটাল আর। স্যার 28। তাহলে উপরে যেটা আছে 2 পাই আর, আমাদের 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 440, আর 2 পাই ক্যাপিটাল আর যেটা এটা মানে হচ্ছে 616। তাহলে এখানে বসাও 2 গুণিত 22/7 সমান হচ্ছে 440। বাইরে দেখো 22 গুণে 44 10 হয়, মানে 8 সমান হচ্ছে তোমার সত্তর। 440 গুণিত 7 বাই হচ্ছে 44, হ্যাঁ 10 হচ্ছে মানে হচ্ছে 70। আর এইখানে দেখো 2 গুণিত 22/7 আর এটা মানে হচ্ছে 616, বা সমান 616 গুণিত 7 বাই 44। এটা ডাইরেক্ট কাটবে, 11 দিয়ে কাটলে 5 দিয়ে 55, 6 64, 4 4 দিয়ে 4 14 56, মানে 7 14 98। হ্যাঁ, তাহলে এই 5 চওড়া কত বললাম? আর মাইনাস আর বের করলেই হবে। তাহলে 98 বিয়োগ 70 মানে হচ্ছে 28 মিটার চওড়া। বলছে নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে একটি বেলদি মেশিনের চাকা যুক্ত করেছেন। হ্যাঁ, মোটরের চাকার ব্যাস, সাধারণত মোটরের চাকার যেটা সেটা ছোট হয়, মানে ধরো মোটরের চাকায় একটা আছে, মোটরের চাকার ব্যাস হচ্ছে 14, আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5। হয়তো মেশিনের চাকা ধরো এতটা এরকম আছে। তোমরা সেই নিশ্চয়ই ধান গম ভাঙে দেখেছো যে ছোট সেই ফিতে দিয়ে ঘোরানো হয়। তো এই একটা মোটরের চাকা, আর মেশিনের চাকা হচ্ছে এত। তাহলে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরলে মেশিনের চাকা ক ঘন্টায় কতবার ঘুরবে? যেহেতু এটা ছোট মোটরের চাকাটা, তাহলে মোটরের চাকাকে কি করতে হবে? বেশিবার ঘুরতে হবে। সে জায়গায় এর যেহেতু তোমার পরিধিটা বেশি, মানে ব্যাসটা বেশি, তাহলে একে কমবার ঘুরতে হবে। তাহলে আগে মোটরের চাকার ব্যাস যদি 14 হয়, তাহলে মোটরের চাকার আগে পরিধিটা চলো বের করে নি। মোটরের চাকার পরিধি হচ্ছে 2 গুণিত 22/7 গুণিত ব্যাসটা 14 আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7, তাহলে হচ্ছে 44 মিটার, এই 44 সেমি। এবার মেশিনের চাকার পরিধি তাহলে কত হবে? 2 গুণিত 22/7 গুণিত ব্যাস দেওয়া আছে 94.5, তাহলে ব্যাসার্ধ হবে 94.5 বাই 2। 2 দিয়ে কেটে দাও, এটা 7 দিয়ে কাটলে 7 থেকে 7, 2 24, 3 7 21, 5 7 35। এটা গুণ করাতে একটু, আচ্ছা থাকুক, দেখি কি হয়। 22 গুণিত 13.5 সেমি। 297 স্যার। হ্যাঁ থাকুক না, ও আমরা দেখবে হয়তো পরবর্তীকালে এমনি কেটে যাবে, যখন এরকম হবে কাটবে না, মানে পরে দেখবে কেটে যাবে, ঠিক কাটাকাটি করে সহজ হয়ে যাবে। এবার বলছে যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? তাহলে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তার মানে
1 সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? অর্থাৎ মোটরের যে চাকাটা আছে ও একবার ঘুরে যাচ্ছে 44 সেমি। এবার একবার ঘোরা মানে কত? 27 বার ঘোরা। সরি, তোমার একবার ঘুরে যাচ্ছে এটা, তাহলে 27 বার ঘুরে কত যাবে? 44 গুণিত 27 সেমি। আর এটাও কততে ঘুরে? 1 সেকেন্ডে ঘুরে, মানে এত সেমি যেটা যাচ্ছে বা 27 বার ঘুরছে সেটা 1 সেকেন্ডে। তাহলে তোমার 3600 সেকেন্ডে কত যাবে? 44 গুণিত 27 গুণিত 3600 সেমি। তাহলে এই যে ডিস্টেন্সটা, মানে যতটা দূরত্ব যাচ্ছে মেশিনের চাকা তো তত দূরত্বই যাবে, কিন্তু ওকে কম বার ঘুরতে হবে। অর্থাৎ মেশিনের চাকায় একবার ঘুরে যাচ্ছে তোমার এই যে 22 গুণিত 13.5। তাহলে এই যে আমাদের বের হলো ভ্যালু, এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে বুঝতে পেরে যাবো যে মেশিনের চাকা কতবার ঘুরছে। তাহলে এইটা ভাই করে দিলাম এখানেই, যে 22 গুণিত 13.5, 22 দুগুণে 44, 13.5 দিয়ে দেখো কেটে গেলে 2 হয়ে গেল। তাহলে 2 দুগুণে 4, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 4 24, 4 3 4 12 দিয়ে 14, তাহলে 14,400 বার ঘুরবে মেশিনের চাকা। তারপরে দেখো এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, 21-এর কোশ্চেনটা, যে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পার্থিকে, পিতলের পাতকে হয়তো কিছু হবে, বা পাতি, পিতলের পাতিকে 4টি সর্ববৃহৎ স্যার বৃত্তাকার, পাত্রকে। যে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, তাহলে প্রতিটি বৃত্তাকার পার্কের পরিধি কত? অর্থাৎ এই ধরো একটা বর্গাকার ক্ষেত্রফল, 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পিতলের পাত, এখান থেকে বলছে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে। ঠিক আছে, 4 ভাগে ভাগ করে নিলাম, মানে কিরকম হবে? এরকম হবে, এই একটা, দুটো, মানে এই একদম টাচ করবে। স্যার 22। দেখি তাহলে কি হবে, দেখো যে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের বর্গাকার পাত, অর্থাৎ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 196, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কত হবে? বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল হয়, তাহলে বাহু হবে √ওভার 196, 196 বর্গমূল হচ্ছে 14। তার মানে এইখান থেকে এতটুকু, মানে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে 14। তাহলে 14 যদি হয়, তাহলে এখান থেকে যদি আমি দাগ কাটি, তাহলে একটা বৃত্তের ব্যাস কত হচ্ছে? 14/2, মানে যে 7 সেমি অর্ধেক করে হবে। তাহলে ব্যাসার্ধটা কত হবে? 7/2 সেমি। তাহলে যে প্রত্যেকটা বৃত্তের পার্কের পরিধি কত? তাহলে ওদের পরিধি মানে হচ্ছে 2πr। তাহলে 2 গুণিত 22/7 গুণিত 7/2, 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 22। অঙ্কটা অন্যভাবে দিতে পারতো, যে কত সর্ববৃহৎ, কত মাপের ক্ষেত্রফল বিশিষ্ট পাওয়া যাবে সেটাও বের করতে দিতে পারতো, তাহলে πr² করে দিতাম আমরা। কিন্তু কনসেপশনটা ক্লিয়ার থাকা দরকার। দেখো ওটা আগে ঠিক আছে কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা। তো কি আছে, যে একটি অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 34। আগের দিনকে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অর্ধবৃত্ত, দেখো যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে অর্ধবৃত্ত মানে 2πr কে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে πr। কিন্তু πr মানে কি হলো, ধরো এই পয়েন্টে শুরু করলাম, এখানে বি পয়েন্ট, মানে এইটুকু থেকে এতটুকু হলো πr। এবার পরিসীমা মানে তো চারিদিকে ঘুরে আসা, তাহলে তো আবার বি পয়েন্ট থেকে তোমাকে এই পয়েন্টে আসতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি আমরা r ধরি, তাহলে এবি মানে হচ্ছে 2r, তাহলে কি হচ্ছে πr প্লাস 2r, এইটা মানে হচ্ছে 34। বা আর কমন দিলে দেখো 22/7 যোগ 2, বা আর গণিত 7 দুগুণে 14, মানে হচ্ছে 36/7। এটা ভুল আছে, ভুল নেই, ঠিক হয়তো, মানে তোমার পয়েন্টে উত্তর চলে আসবে, এটাকে 36 করে নাও। আছে স্যার, হ্যাঁ, 6.61 আছে। এটাকে 36 করে নাও।
বা আর সমান তাহলে হবে 7। অতএব তাহলে অর্ধবৃত্তের ব্যাস হবে 14। এটা ওই টাইপিং করি তো দিয়ে মুখে বলি, হয়তো 36 কে 34 অনেক সময় নিয়ে নেয়, ওটা হয়েছে। ওরকম থাকবে না, কারণ পয়েন্টে ওরকম দেবে না। হ্যাঁ, তারপর দেখো 23 কি আছে, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত। এই ধরো একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা বৃত্ত হচ্ছে অন্তর্লিখিত পরিলিখিত, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেয়। যে একটা বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে ভিতরের দিকে এইভাবে আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাস কত হবে? 10 সেমি। ও, এটা তো কিছু দেয়নি, কিছু সাজানো দেয়নি। আচ্ছা, 10 বলে সেমি দিই তো হবে। তাহলে। 10 সেমি তো হবে। হ্যাঁ, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাস কত হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য যা হবে সেটাই হবে। আহ, যাই হোক, কিছু একটা গন্ডগোল মানে একটু দেয়নি, তা একটু বলে দিই আমি। পরিলিখিত হলে হবে স্যার পরিলিখিত। হ্যাঁ, যদি এটা তোমার যদি পরিলিখিত দিত, তার মানে এইরকম ভাবে হতো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা যদি 10 সেমি হয় বাহুটা, তাহলে কর্ণ যেটা হয়, কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে হচ্ছে তোমার 10√2। বা হয়তো তোমার আরো একটু বেশি বের করতে দিতে পারতো, মানে ক্ষেত্রফল বের করো বা অন্য কিছু দিতে বের করতে দিতে পারতো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আবার ব্যাসার্ধ হবে 10√2/2, মানে 5√2 হতো। এবার সেইভাবে বাকিগুলো বের করবে। এই বর্গক্ষেত্রের মধ্যবৃত্ত বা ত্রিভুজের মধ্যে, মানে এগুলো টাইপের দেয়, ত্রিভুজটা যদি এখনো পড়াইনি। দেখো 24 নম্বর আছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। মানে এই একটা হচ্ছে বর্গক্ষেত্র, বৃত্তটা হচ্ছে এই এরকম ভাবে আছে বৃত্তটা, যেটা বললাম ওইটাই। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 5√2, তার মানে বৃত্তের ব্যাসটা হবে 5√2। 25 নম্বর আছে যে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে? ধরো এই একটা খুঁটি আছে, ঠিক আছে, এখানে গরুটা আছে, তার মানে ও সর্ববৃহৎ কতটা জায়গা, মানে একদম স্ট্রেট, মানে এইভাবেই যদি ও খেতে যায় এরকম ভাবে, তার মানে কি বৃত্তের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। পরিধি বের করে দিও না আবার, কারণ পরিধি মানে এইভাবে যাওয়া, আর এ বলছে কতটা বেশি জায়গা জুড়ে জমির ঘাস খেতে পারবে, মানে ও তো এখানে 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 সব ঘাস খেতে পারবে এগুলো। তার মানে, মানে দেখবে হয়তো অপশানে পাকানোর জন্য তোমাকে ইয়ে দেওয়া থাকবে, মানে পরিধি মিটারে এককে দেওয়া থাকবে, তখন সেটা ভুল করে দিও না। অর্থাৎ এর ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে πr²। 72.6। হ্যাঁ, এটা হচ্ছে 0.3, 3×21 63। তো 63কে 22 দিয়ে গুণ করো, 3×4=12, 136, 6, 7, 8, 3। কি করে হিসাব করছো গো? 13.86 বর্গমিটার। নেক্সট 26টা দেখো যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি, পরিবৃত্তের ক্ষেত্রফল কত? একটা বৃত্ত আঁকবে যার পরিধি হচ্ছে 35.2, মানে 2πr সমান দিয়েছে 35.2, তাহলে আর মানে কত হবে 35.2 গুণিত 7 হচ্ছে 22 × 2। 11 দিয়ে কাটো, এটা 3×11 = 33, 11×22, 2 দিয়ে কাটলে হচ্ছে 1.6, 2 দিয়ে কাটলে হচ্ছে 0.6, অর্থাৎ 5.6 হচ্ছে আর। ওই পরিবৃত্তের ক্ষেত্রফল মানে ওই বৃত্তটার ক্ষেত্রফল, πr²। দেখো এটা গুণ করে কত আসছে, মানে আমি করছি বলে করছো না।
সাতাশেরটা আছে দেখো যে একটি খেলার মাঠ বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়। মাটিতে ত্রিপল দিয়ে ঢাকতে কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? এটা 1 মিনিট টাইম দাও, 2 মিনিট বলো। এই যে তোমাদের দেখো যে একটি খেলার মাঠ বেড়া দিয়ে ঘিরতে 21, তুমি যদি একটু নাও বুঝতে পারো যে বেড়া দিয়ে কি বের করতে হবে, এখানে লেখা আছে দেখো যে প্রতি মিটার, তার মানে পরিধি। তুমি 924 টাকা বা এই যদি 21 টাকা করো, ভাগ করলে যেটা হবে সেটা হবে বৃত্তের পরিধি। 21 কাটলে 4 21 84, 8 4 21 84, মানে 44 মিটার। এটা হচ্ছে বৃত্তের পরিধি বের হলো। তাহলে এখান থেকে আগে আর এর মানটা বের করতে হবে। সেটা বর্গাকার না গোলাকার কিছু বলেনি মাঠটা। ও, এটা বৃত্তের অঙ্ক করা আছে, একটি বৃত্তাকার মাঠের হবে এটা। বৃত্তাকার মাঠের। তাহলে বৃত্তাকার মাঠে যে 2 পাই আর ইকুয়াল টু 44, বা আর মানে হচ্ছে 7। এবার বলছে যে মাটিতে ত্রিপল দিয়ে ঢাকতে কত বর্গমিটার ত্রিপল লাগবে? তাহলে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 154 বর্গমিটার ইয়ে লাগবে।